ওয়েলকাম টু নিউ সেশন। তোমরা যারা জিএনএম এএনএম এর এন্ট্রান্স এক্সাম দেবে 2025 সেশনে যে এক্সামটি হবে তার জন্য আজকে ইংলিশ গ্রামার থেকে আমরা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত একটি ক্লাস দেব। মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটি করবে। যারা জিএনএম এএনএম এর এন্ট্রান্স এক্সাম দেবে বা জেনপাস ইউজির পরীক্ষা দেবে তোমাদের কিন্তু একই রকমের ইংলিশ গ্রামার আসবে পরীক্ষা। একটু অ্যাডভান্স টাইপের কোশ্চেন অ্যান্সার তোমাদের জানতে হবে। জিএনএম এএনএম 2025 এর জন্য আমাদের নতুন একটি ব্যাচ শুরু হয়েছে। যারা এই ব্যাচে অংশগ্রহণ করতে চাও প্রত্যেক মাসে 150 টাকার হিসেবে আমরা 4 মাসের বেতন একসঙ্গে নিই 599 টাকা। এই 599 টাকা দিয়ে তোমরা জয়েন করতে পারো। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে। পরীক্ষার আগে পর্যন্ত এই ক্লাসগুলো হবে। প্রত্যেকটি সাবজেক্টের কনসেপ্ট অনুযায়ী একদম ডিটেলস ক্লাস হবে, সঙ্গে এমসিকিউ প্র্যাকটিস, সাজেশন সেট, মক টেস্ট এইগুলো তোমরা পাবে। যারা জেনপাস ইউজির পরীক্ষা দেবে জেনপাস ইউজির জন্যও কিন্তু নতুন একটি ব্যাচ শুরু হয়েছে 2025 এর জন্য। প্রত্যেক মাসে 200 টাকার হিসেবে 3 মাসের বেতন একসঙ্গে নেওয়া হয় 599 টাকা। পরীক্ষার আগে পর্যন্ত এই ক্লাসগুলো চলবে। প্রত্যেকটি সাবজেক্টের কনসেপ্ট অনুযায়ী তোমরা ক্লাস পাবে। যারা জয়েন করতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে। প্রত্যেকটি ক্লাস আমাদের লার্ন মাইল যে অ্যাপ আছে অফিসিয়াল অ্যাপ, এই অ্যাপেই কিন্তু ক্লাসগুলো হবে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নিউ সেশন। প্রত্যেকে গুড ইভিনিং। জানি আজকে একটা নতুন ক্লাস আমি শুরু করছি, তোমাদের পেড ব্যাচে ক্লাস আমি করাবো, ঠিক আছে। আর আজকে যেহেতু প্রথম ক্লাস, সেই প্রথম ক্লাসে তোমাদের যে সূচি থাকছে, যা কিছু সিলেবাস থাকছে সব কিছু তোমরা মোটামুটি জানো। বেশি কথা বাড়াবো না, বিষয়ভিত্তিক একটু আলোচনা করি, তারপরে আমি ক্লাসে যাব, ঠিক আছে। দেখো, তোমাদের প্রথমেই দিয়েছি আর্টিকেল প্রিপোজিশন একটা ক্লাস করাবো, এবং সেই আর্টিকেল প্রিপোজিশনের উপরে দেখো এএনএম, জিএনএম, জেনপাস এবং অল কম্পিটিটিভ এক্সামস, অর্থাৎ অল কম্পিটিটিভ এক্সামস কথাটা আমি রেখেছি এই কারণেই, তোমাদের যে এখানে এএনএম এবং জিএনএম এর যে সিলেবাস রয়েছে, সেই এএনএম এবং জিএনএম এর সিলেবাসের সঙ্গে জেনপাসের যে সিলেবাসটা থাকছে, এই তিনটে সিলেবাস মিলে একদম এ টু জেড পর্যন্ত আমি করাবো। অর্থাৎ একদম বেসিক টু আমি অ্যাডভান্স পর্যন্ত পড়াবো, বেসিক টু অ্যাডভান্স, ঠিক আছে, বেসিক টু অ্যাডভান্স। এবং আমাকে তোমরা প্রত্যেকেই জানো, যে কদিন আমি ইউটিউবে ক্লাস করেছি তোমরা প্রত্যেকে আমার সঙ্গে জুড়েছিলে, এবং সেই জায়গায় তোমরা কিন্তু আমাকে বিশ্বাস জুগিয়েছো যে আমি পারবো। তোমাদের মনের মধ্যে একটা আমি কনফিডেন্স তৈরি করাতে পারি ইংলিশের উপরে, ঠিক আছে, সেটা তোমাদের মনে হয় বিশ্বাস, এবং আমারও প্রচন্ড বিশ্বাস রয়েছে আমি পারবো বলে। আর তোমাদের মনের মধ্যে কোনো কিছু খুঁত আমি রাখবো না, প্রথম ক্লাসে বলে দিচ্ছি একদম, ঠিক আছে। প্রত্যেকটা বিষয় একদম ক্লিয়ার করে যাব। যাই হোক, আজকের কথা বাড়াচ্ছি না, চলো একদম ক্লাসে যাই। এটা মোটামুটি সিলেবাস, এই জন্য বলে দিলাম, ঠিক আছে। এবার দেখো আজকে শুরু করছি কি কি না, আজকে প্রথম ক্লাস থাকছে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। দুটো জিনিস নিয়ে বলবো, দুটো জিনিস তো নিয়ে বলা যায় না, আর্টিকেল অনেক বিষয়, প্রিপোজিশন অনেক বিষয়। দেখো ব্যাপারটা কি রয়েছে নিচের দিকে, দেখো এখানে দেখো আর্টিকেল সম্পর্কে আমি ব্যাখ্যা করেছি, ঠিক আছে, আর্টিকেল সম্পর্কে বলেছি। আবার দেখো নিচে দেখো প্রিপোজিশন সম্পর্কে বলেছি। অর্থাৎ আজকের প্রথম দিনের ক্লাসে আমি তোমাদের একটা আর্টিকেলের একটা আর্টিকেলের বেসিক আমি একটা কনসেপশন তোমাদের দেবো, বেসিক একটা কনসেপ্ট দেবো, ঠিক আছে। আচ্ছা, আর কি দেবো না, প্রিপোজিশনের একটা বিষয়, একটা বেসিক কনসেপ্ট আমি তোমাদেরকে আজকে ক্লাসে প্রোভাইড করবো তোমাদেরকে, ঠিক আছে। তো আগেও আমি ইউটিউবে এই ক্লাসটা দিয়েছি, প্রিপোজিশনের উপরে ক্লাস দিয়েছি, কিন্তু আর্টিকেলের উপরে আমি ক্লাস দিইনি। তবুও আজকে মিক্সড আপ করে একটা ক্লাস আমি তোমাদের দিচ্ছি, ঠিক আছে। দেখো কি বলছি, দেখো নিচে দেখো এখানে দেওয়া আছে আর্টিকেল, ঠিক আছে। আর্টিকেল আমরা সবাই জানি ছোটবেলা থেকে, এ এন দিকে আর্টিকেল বলা হয়। কিন্তু একটু দেখো কম্পিটিটিভ যখন পড়তে আসছো, কিংবা এএনএম জিএনএম এর যখন, কিংবা জেন পাসের জন্য যখন তুমি রেডি হচ্ছ, তোমাকে ইংলিশটা একটু ভালো করে রেডি করতে হবে, ঠিক আছে। সেই ছোটবেলাকার মতো ভাওয়েল থাকলে অ্যান বসে, কনসোনান্ট থাকলে এ বসে, হ্যাঁ, এর সমস্ত যে পৃথিবীতে যা কিছু একটা আছে, বিশ্বে যা কিছু একটা আছে, তার আগে দি বসে, এই কনসেপ্টগুলো থেকে একটু বেরিয়ে আসতে হবে। ওগুলো তো থাকবে, ওগুলো থাকবে সঙ্গে, ওর সঙ্গে কি করতে হবে, আরো একটু এক্সট্রা ইনফরমেশন তোমাদেরকে যোগ করে নিতে হবে, ঠিক আছে। সেখানে আমি আর্টিকেলের উপর কি কি রেখেছি দেখো। আর্টিকেলের উপর যদি তুমি দেখতে পাচ্ছ, আর্টিকেলে তিনটে জিনিস আমি ভাগ করেছি, দেখো উইক আর্টিকেল, মেন আর্টিকেল এবং জিরো আর্টিকেল। তিনটে আর্টিকেলকে তিনটে ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। আর্টিকেলকে তিনটে ভাগে ভাগ করা যায়, 1 নম্বরে উইক আর্টিকেল, 2 নম্বরে মেন আর্টিকেল,
আর 3 নম্বরে জিরো আর্টিকেল এবং উইক আর্টিকেল। দেখো এগুলো তোমরা শোনোইনি কোনোদিন, ঠিক আছে, কোনোদিন শোনোইনি, ঠিক আছে, কিন্তু এগুলো আমি তোমাদেরকে বলছি এবং এগুলোর বিশেষ কোনো ব্যবহার নেই, ঠিক আছে, বিশেষ কোনো গ্রামারে এর কোনো ব্যবহার নেই, কিন্তু ব্যাপারটা জেনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। পরীক্ষা ভিত্তিক নয়, পরীক্ষা ভিত্তিকে একদমই ইম্পর্টেন্ট নয়। কেন তারা ইম্পর্টেন্ট বলছেন কেন? কারণটা হচ্ছে এগুলোর উপরে গ্রামারটা বুঝতে হবে বাবা। গ্রামারগুলোকে বুঝতে গেলে এই জিনিসটা কিন্তু জানতে হবে। তাহলে গ্রামারে যা কিছু আছে এদের উপর ডিপেন্ড করে আছে, তাই এগুলো তোমাকে একটু জানতে হবে, ঠিক আছে। আচ্ছা, আর্টিকেল 3 প্রকার: উইক আর্টিকেল, মেন আর্টিকেল এবং জিরো আর্টিকেল। এবং উইক আর্টিকেল দেখতে পাচ্ছ মাই, হিজ, হার এবং দেয়ার লেখা আছে, ঠিক আছে। এগুলো তাহলে এগুলোকে আমরা আরেকটা নামে জানতে পারি, এগুলোকে আমরা আরেকটা নামে এরা পরিচয় হয়ে থাকে, যেটাকে আমরা বলতে পারি পজেসিভ অ্যাডজেক্টিভ, যেটাকে আমরা কি বলতে পারি? পজেসিভ, ঠিক আছে, পজেসিভ অ্যাডজেক্টিভ বলতে পারি, ঠিক আছে, পজেসিভ অ্যাডজেক্টিভ। স্যার পজেসিভ অ্যাডজেক্টিভ জিনিসটা কি? না, পজেসিভ দেখো অ্যাডজেক্টিভ কথা যুক্ত আছে মানে কি? কোনো কিছু একটা বর্ণনা দেবে, অর্থাৎ বিশেষণ বলবে, ঠিক আছে। তাছাড়া পজেস মানে কি? পজেস মানে অধিকার করে রাখা, কোনো কিছুর সঙ্গে অধিকারে থাকলে। অধিকার বলতে কি, যেমন ধরো মাই নেম, এই ওয়ার্ডটা দিলাম, ধরো মাই, মাই আমি কখনো বলতে পারি না মাই হ্যাজ এ পেন, আমি কখনো বলতে পারি না, কারণ মাই কখনো সাবজেক্ট হবে না, ঠিক আছে। তাহলে মাইয়ের সঙ্গে মাই মানে কি? আমার একটা অধিকার বোঝাচ্ছে, যে আমার এই, আমার কি, যে আই দিয়ে দিতে হবে। আর নাহলে মাই যদি তুমি বসাতে চাও, তাহলে তোমাকে একটা বাক্য দেবো, আমরা ছোটবেলায় করেছি, নেম ইজ মাই নেম ইজ ড্যাশ দিলাম, যে কোনো একটা নাম দিলাম, ঠিক আছে। তারপর আবার ধরো মাই কেন, হিজ ধরো, তাহলে যদি বলি যে হিজ ফাদার, ঠিক আছে, হিজ ফাদার তার বাবা হয়, ঠিক আছে, হিজ ফাদার ইজ ভেরি এংরি, ঠিক আছে, হিজ ফাদার ইজ ভেরি এংরি, তার বাবা হয় খুব রাগী। তাহলে এই দেখো, এই যে হিজ, কিংবা এখানে মাই লিখেছি, এখানে হার বলতে পারো, দেয়ার বলতে পারো, এরা কখনোই সাবজেক্টে বসতে পারে, কিন্তু কখনো একা বসতে পারে না, এদের সঙ্গে অ্যাডজেক্টিভ থাকবে। এই যে মাইকে বর্ণনা করার জন্য নেম এসছে, ঠিক আছে, নেম এসছে। আবার দেখো হিজকে বর্ণনা করার জন্য ফাদার এসছে, তাহলে ফাদারটা কিন্তু নাউন, ঠিক আছে, নাউনের অ্যাডজেক্টিভ বোঝাচ্ছে এগুলোকেও বলা হয় প্রিপোজিশন, এগুলোকেও বলা হয় প্রিপোজিশন। বলছেন সে ব্যাপারটা কি বলছেন বুঝতে পারছি না, আস্তে আস্তে করে সব ক্লিয়ার হয়ে যাবে, চিন্তা করার কোনো কারণ নেই, যা সেটাকে জেনে রাখো। এগুলোকে উইক আর্টিকেল বলা হয়, ঠিক আছে। যখন আমরা ব্যবহার করব, যখন আমরা দেখব, তখন এই বিষয়ের উপরে ডেপথ জ্ঞান নেব, হয়ে গেল। আচ্ছা, এগুলোকে মোটামুটি বলা হয় উইক আর্টিকেল, ঠিক আছে, উইক আর্টিকেল। কেন আর্টিকেল বলছি? কারণটা দেখো, আর্টিকেল কেবলমাত্র নাউন এবং প্রোনাউনের আগে বসে, ঠিক আছে, নাউনের আগে বেসিক্যালি বলতে পারো নাউনের আগে আর্টিকেল বসে। যখন আমি আর্টিকেলে ক্লাস করাবো তখন বোঝাবো। তার নাউনের আগে আর্টিকেল, তাহলে ফাদারটা কি, বাবাটাও নাউন, তারাই কি বসছে, হিজ বসছে, তাই এটাকে আর্টিকেল বলা হচ্ছে, ঠিক আছে। যাই হোক, এই বিষয়ে পরে যাব। এখন আবার দেখো মেন আর্টিকেল, মেন আর্টিকেলকে কয় ভাগ করা হয়েছে? দেখো তিনটে আছে, এ এন্ড ডি, যেগুলো আমরা ছোটবেলাতেই পড়ে এসেছিলাম, যে আর্টিকেল 3 প্রকার এ এন্ড ডি। সেই আর্টিকেলকে এখন আমরা দেখতে পাচ্ছি, বিস্তারিত পড়তে গিয়ে দেখতে পাচ্ছি কি আর্টিকেল 3 প্রকার হয়ে যাচ্ছে: উইক আর্টিকেল, মেন আর্টিকেল এবং জিরো আর্টিকেল। সেখানে মেন আর্টিকেল কোনগুলো পাচ্ছি? যেগুলো আমরা ছোটবেলায় পড়েছি, এ এন এবং ডি, বড় বড় করে লিখে দিচ্ছি, দেখতে পাচ্ছ, এর ব্যবহার আলাদা আছে, এন এর ব্যবহার আলাদা আছে, ডি এর ব্যবহার আলাদা আছে, হয়ে গেল। আচ্ছা, জিরো আর্টিকেলটা কি? না, জিরো আর্টিকেল, জিরো কথাটা মানে কি? শূন্য, অর্থাৎ যেখানে কোনো আর্টিকেল নেয় না, এমন কিছু কিছু নাউন আছে, এই নাউনের আগেই বেসিক্যালি আর্টিকেল বসে, যেটা বললাম, ঠিক আছে, নাউনের আগেই বেসিক্যালি কি বসে? নাউনের আগেই হচ্ছে তোমার আর্টিকেল বসে। তাহলে এখানে কোনো কিছু কিছু নাউন আছে যার আগে কোনো আর্টিকেল নেবে না, তখন তাকে জিরো আর্টিকেল বলা হয়, ঠিক আছে। আর্টিকেলটা, এই ব্যাপারটা একটু জেনে রাখো, এইটুকুই জেনে রাখো যে আর্টিকেল এটা। যখন আমি আবার আর্টিকেলের উপর স্পেশাল ক্লাস করাবো, তখন আমি আবার এই ছকটা আবার আনবো, আবার আমি তোমাদের গোড়া থেকে বোঝাবো, ঠিক আছে। তাহলে আজকে প্রথম দিনের ক্লাসে কি থাকছিল? উইক মানে আর্টিকেল এবং হচ্ছে প্রিপোজিশনের ক্লাস ছিল। তো এই আর্টিকেল সম্পর্কে তোমরা হালকা একটুখানি জানতে পারলে যে আর্টিকেল ব্যাপারটা কি। এবার এর মধ্যে যখন যাবে, তখন সেখানে এ, এন এবং ডির ব্যবহার জানতে পারবে। এখানে উইক আর্টিকেলের এই যে হিজ, হার, দেয়ার, এগুলোর ব্যবহার তোমরা জানতে পারবে, ঠিক আছে, যখন এর মধ্যে যাবে। জাস্ট আর্টিকেল ব্যাপারটা এইটা, কি বলবো, বুঝে গেল? জাস্ট আর্টিকেল ব্যাপারটা হচ্ছে এইটা, অন্য কিছু নয়, ঠিক আছে। চলো, তারপরে আমি আবার প্রিপোজিশনে যাই, ঠিক আছে। প্রিপোজিশনে গিয়ে দেখো কি বলছে, প্রিপোজিশনটা দেখো, ভালো করে দেখো প্রিপোজিশন কি বলেছে। অনেকগুলো কথা এখানে রয়েছে প্রিপোজিশনের মধ্যে।
আচ্ছা, প্রথম দেখো নীল রেখা দেখতে পাচ্ছ বা সবুজ, ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে দেখো, এই যে দেখো প্রিপোজিশন প্রিপোজিশন প্রিপোজিশন, তিনটে একই কনসেপ্ট বলেছে। কি কনসেপ্ট বলেছে দেখো, প্রিপোজিশন যদি আমরা পড়তে যাই, তাহলে প্রথম আমরা কি বুঝবো যে প্রিপোজিশন জিনিসটা কি, ঠিক আছে, প্রিপোজিশন জিনিসটা কি, যে মানে প্রিপোজিশন কি ব্যাপারটা অ্যাকচুয়ালি, ঠিক আছে, সেটা আমরা আগে জানবো। তা সেটা জানতে গিয়ে দেখো, এটা জানতে গেলে এটাকে বুঝতে হবে। সেটা কি স্যার, দেখো প্রিপোজিশন ইজ ইকুয়াল টু কি দিয়েছে, প্রি প্লাস পজিশন। অর্থাৎ এই যে প্রি আছে না, এই যে প্রি, একে একটা ভেঙেছে, আর এ পাশে যে পজিশন আছে এটাকে একটা ভেঙেছে। তাহলে এটা পজিশন মানে জায়গা, পজিশন মানে এখান থেকে এইটুকু হচ্ছে এই এই পজিশন। তাহলে এই পজিশনটা কার পজিশন, এটা কখনো হচ্ছে নাউনের পজিশন, কখনো বলা হচ্ছে মানে সরি, হ্যাঁ প্রোনাউনের পজিশন, কখনো বলতে পারো প্রোনাউনের পজিশন, আবার কখনো বলতে পারো যে অ্যাডজেক্টিভের পজিশন, ঠিক আছে, আবার কেটে গেল, অ্যাডজেক্টিভের পজিশন, কখনো বলতে পারো অ্যাডভার্বের পজিশন, ঠিক আছে, অ্যাডভার্বের পজিশন। ব্যাপারটা আমি পুরো ক্লিয়ার করে দেবো, চিন্তা করার কোনো দরকার নেই, ঠিক আছে। অ্যাডভার্বের পজিশন অর্থাৎ নাউন, এই পজিশনের জায়গায় নাউনও বসতে পারে, প্রোনাউনও বসতে পারে, আবার কখনো অ্যাডজেক্টিভ বসতে পারে, কখনো এই পজিশনের জায়গায় অ্যাডভার্ব বসতে পারে, কখনো ভার্ব বসতে পারে, এই পজিশন জায়গাটায়, ঠিক আছে। এবার কি বলেছে দেখো, এটাই বলেছে পজিশন হচ্ছে কি, অর্থাৎ প্রিপজিশন বলতেই কার আগে বসে, নাউন কিংবা প্রোনাউনের আগে বসে। শুধু আবার পরবর্তীকালে বলেছে যে পজিশন নাউন প্লাস ভার প্লাস নাউন প্লাস প্রোনাউন প্লাস ভার প্লাস অ্যাডজেক্টিভ ইজ ইকুয়াল টু প্রিপজিশন। উদাহরণ দিয়ে বুঝলে একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে যে পজিশন ব্যাপারটা কি বলতে চাইলাম, বা প্রিপজিশন কাকে বলে। পজিশন জিনিসটা যদি বুঝতে পারো তাহলে প্রিপজিশন কাকে বলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো কি বলছি, ধরো বললাম উই আর লার্নিং ইংলিশ, we are learning English to our teacher, ঠিক আছে, at this time। তাহলে এই সময় কি করছি আমরা, হচ্ছে স্যারের সঙ্গে আমরা ইংরেজি শিখছি। দেখো উই সাবজেক্ট, এটাকে আমরা বলতে পারি কি প্রোনাউন, ঠিক আছে, এটাকে বলতে হবে প্রোনাউন। এটাকে কি বলবো অক্সিলারি ভার্ব, এটাকে কি বলবো মেন ভার্ব, ইংলিশটা কি বলবো নাউন বলবো। টুটা কি, টুটাকে অন্য কালার দিয়ে বুঝাই, টুটাকে অন্য কালার দিয়ে নিয়ে নিই তবে বুঝতে সুবিধা হয়। আচ্ছা, টুটাকে অন্য কালার দিয়ে বুঝাই তাহলে বুঝতে সুবিধা হবে। দেখা যায় টু, ঠিক আছে, এটা কি একটা প্রিপজিশন, ঠিক আছে, প্রিপজিশন। আচ্ছা, তারপর দেখো আবার, এই যে আবার দেখতে পাচ্ছিলে আমাদের এখানে দেখতে পারো, দেখো এখানে দেওয়া ছিল, এই যে আবার দেখো এখানে আবার দেওয়া নেই, এখানে আবার হবে, এই জায়গাটা তুমি আবার লিখে নিতে পারো, এটাও কিন্তু উইক প্রিপজিশনের মধ্যে পড়ে যায়, ঠিক আছে, আওয়ার। আচ্ছা, আওয়ার, হ্যাঁ আমি এখানে উইক প্রিপজিশন লিখবো না। এখানে দেখো টিচার, টিচারটা কি নাউন, ঠিক আছে। আচ্ছা, টাইমটা বেসিক্যালি বলতে গেলে, দিস টাইমটা বেসিক্যালি বলতে গেলে অ্যাডভার্বের দিকে কিছুটা পড়ে, ঠিক আছে, কিছুটা অ্যাডভার্বের দিকে পড়ে, মানে অ্যাডভার্ব অফ টাইম বলা হয়, ঠিক আছে, টাইম। আচ্ছা, দেখো তাহলে এই বাক্যটায়, দেখো এই বাক্যটায় এই যে ইংলিশটা পড়াচ্ছে কে, এই ইংলিশ পড়াচ্ছে কে না টিচার। তাহলে ইংলিশটা কি ছিল, নাউন ছিল, নাউন ছিল। আচ্ছা, পড়াচ্ছে, এখানে দেখো পড়ানোটা কি ছিল, ভার্ব ছিল। তাহলে এখানে কতগুলো পার্শ্বস্পী দেখো, এই যে প্রোনাউন, এই যে অক্সিলারি ভার্ব, এই যে মেন ভার্ব, এই যে নাউন, আবার এর পাশে নাউন। তাহলে এগুলোর মধ্যে এই দুটো বাক্যের মধ্যে সিঁড়ি তৈরি করেছে কে, টু। তাহলে টু দিয়ে কি করেছে, টু দিয়ে এই পর্যন্ত তো একটা বাক্য হয়ে যায়, এই পর্যন্ত উই আর লার্নিং ইংলিশ হয়ে গেল। তাহলে এই পার্টটাকে জুড়েছে কি, এই টুটা যুক্ত করেছে। অর্থাৎ কোনো বাক্যে, কোনো সেন্টেন্সে যখন আমরা প্রিপজিশন দিয়ে বা যা দিয়ে কি করব, বাক্যটার সঙ্গে এখানে নাউন প্রোনাউন ভার্ব অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এগুলোর সঙ্গে সমন্বয় সাধন করব, পুরো ব্যাপারটাকে একসঙ্গে জুড়বো, যেগুলো দিয়ে, ঠিক আছে, যেগুলো দিয়ে জুড়বো সেগুলোকেই বলা হচ্ছে প্রিপজিশন। অর্থাৎ আমরা দেখো, আমরা কখনো বলতে পারি না দ্য বার্ড
দ্য বার্ড ইজ ফ্লাইং, ঠিক আছে, ফ্লাইং দ্য স্কাই, দ্য স্কাই না শুধু স্কাই লিখলাম, কি হয় কেমন ব্যাপারটা তোমরা সবাই তো করে এসছো। দ্য বার্ড ইজ ফ্লাইং ওভার দ্য স্কাই, হয় ওভার দ্য স্কাই করো, না হলে ইন দ্য স্কাই করো, আমরা পড়ে এসছি না। তাহলে স্কাইটা কি, স্কাইটা নাউন, ফ্লাইটা কি ভার্ব, এটা কি নাউন। তাহলে এই ভার্ব এবং নাউনের মধ্যে সমন্বয় সাধন করেছে কি এই ওভার দা, যদি উপর দিয়ে হয় ওভার দ্য স্কাই মানে কি আকাশে, এই যে ওভারটা কি প্রিপোজিশন, অর্থাৎ এই ভার্ব এবং নাউনকে জোড়ার জন্য কি নিয়ে এলাম প্রিপোজিশন। আর এটাই এখানে লেখা আছে দেখো, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব লিখে নিতে পারো। তাহলে এদের মধ্যে যোগসূত্র তৈরি করার জন্য বা যেগুলো ব্যবহার করি সেগুলোই হচ্ছে প্রিপোজিশন। অর্থাৎ তাহলে প্রিপোজিশন কোনগুলোকে বলবো, তাহলে প্রিপোজিশন আমরা কোনগুলোকে বলতে পারি, এই প্রিপোজিশন কোনগুলো, প্রিপোজিশন হচ্ছে অন, টু, অ্যাট, বাই, উইথ, বিটুইন, ওভার, অ্যাবাভ, তারপর হচ্ছে বিলো, ঠিক আছে, বিলো, আন্ডার, আফটার, ইনটু, আচ্ছা ইনটু, তারপরে অ্যাক্রস, ঠিক আছে, এইগুলো সবগুলোকে বলা হয় প্রিপোজিশন। এইগুলো একটা একটাকে বলা হয়। আর আরো ভুরি ভুরি আছে, তা আমি সেগুলো যাচ্ছি না, মোটামুটি এগুলোকে প্রিপোজিশন করা হয়। আর এগুলো দিয়ে কি করা হয়, এই নাউন একটা বাক্যের মধ্যে নাউন, প্রোনাউন, ভার্ব এগুলোর কি করা হয় যোগ তৈরি করা হয়, সেটাকে বলা হচ্ছে প্রিপোজিশন। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো ব্যাপারটা, ঠিক আছে। যদি না বুঝতে পারো ভিডিওটাকে আরেকবার পজ করে ব্যাক করে দেখে নাও, দেখে নিয়ে তোমরা পুরোপুরি বুঝতে পারো, ঠিক আছে। আচ্ছা, এরপরে আবার একটা কনসেপ্ট আছে দেখো, প্রিপোজিশনাল, কি বলছি, আচ্ছা প্রিপোজিশনাল অবজেক্টটা কি না, প্রিপোজিশনাল অবজেক্ট হচ্ছে দেখো, ধরো আমরা বলছি রাম ইজ প্লেইং ইন দিস ফিল্ড, রাম এই মাঠে খেলছে। দেখো রামটা কি সাবজেক্ট, আর ইজটা কি, এটা কি সাবজেক্ট, এটা কি অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব বলতে পারো। আর প্লেটা কি মেন ভার্ব। এবার দেখো আমরা অবজেক্ট কি করে পাই, এই মানে একটা ভার্বের পরে কি থাকে অবজেক্ট থাকে, অর্থাৎ বেসিক্যালি একটা সেন্টেন্সে কি থাকে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। আর এই অবজেক্ট আমরা কি করে পাই, ভার্বকে কি করতে হবে কি আর কাকে দিয়ে প্রশ্ন করতে হবে, কি কাকে দিয়ে প্রশ্ন করলে কি পাবো অবজেক্ট। তাহলে এখানে প্লে মানে খেলা করা, কি খেলছে কিছু আছে, কিন্তু কোথায় খেলছে দিয়ে প্রশ্ন করলে কি হবে মাঠে খেলছে, কিন্তু কোথায় দিয়ে প্রশ্ন করতে বলেনি এখানে, এখানে কি কি দিয়ে প্রশ্ন করতে বলা আছে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করতে বলেছে। তাহলে কি খেলছে কিছু আছে নেই, কিন্তু তারপরে কি আছে প্রিপোজিশন আছে। যখনই একটা সেন্টেন্সে শুধু ভার্বের পরে নয়, শুধু ভার্বের পরে বলে নয়, যখন একটা সেন্টেন্সে প্রিপোজিশন দিয়ে শুরু হবে পরের অংশগুলো, বাকি অংশটা এই ধরো পরের বাকি অংশটা, এই টোটালটাকে যেহেতু প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে তাই এটাকে বলা হয় প্রিপোজিশনাল অবজেক্ট। এইটা প্রিপোজিশনাল অবজেক্ট। তাহলে প্রিপোজিশনাল অবজেক্ট কি বুঝতে পারলে, তাহলে প্রিপোজিশন দিয়ে শুরু হলে তার পরের বাকি অংশটাকে বলবো আমরা প্রিপোজিশনাল অবজেক্ট। এটা হচ্ছে প্রিপোজিশনাল অবজেক্ট, হয়ে গেল। আরেকটা উদাহরণ দেখো, she has given all the money at the moment। তাহলে দেখো এখানে সাবজেক্ট কে, এটা হ্যাশটা কি অক্সিলারি ভার্ব, গিভেনটা কি, গিভেনটা হচ্ছে মেন ভার্ব, আর অল দা মানি এটা হচ্ছে কি, এটা দেখো কি দিয়েছে, গিভকে প্রশ্ন করে এখানে কি কাকে দিয়ে প্রশ্ন করতে বলেছিলাম, কি দিয়েছে না অল দা মানি, সব টাকা দিয়ে দিয়েছে, তাহলে এটা কি অবজেক্ট। তাহলে সাবজেক্ট হয়ে গেল, এটা অক্সিলারি ভার্ব হয়ে গেল, এটা মেন ভার্ব হয়ে গেল, এটা অবজেক্ট হয়ে গেল। তাহলে অবজেক্টের পর কি আছে দেখো, এই যে অ্যাড আছে, অ্যাডটা কি না স্যার অ্যাড বলেছিল যে প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশন দিয়ে যা কিছু থাকবে তারপরটাকে কি বলবো, এটাকে আমরা কি নাম দেব
প্রিপোজিশনাল অবজেক্ট, প্রিপোজিশনাল অবজেক্ট। দেখো সেন্টেন্সকে ভাঙতে হবে, আমি যেমন ভাবে ভাঙছি এভাবে ভাঙতে হবে, তবে গিয়ে তোমরা ডিটেলস কিন্তু গ্রামার বুঝতে পারবে। আর ভাঙার পদ্ধতি কি সেও আমি তাও বলে দেবো। আজকের প্রথম দিন প্রিপোজিশন ক্লাস করছি, পরে পরে আজকের আমি এই বেসিক আজকে এই প্রিপোজিশনে শেষ করব, ক্লাসটা একটুখানি আছে, শেষ করার পরে বেসিক যে প্রিপোজিশন থাকবে আমি একটু পরে দেখাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে, দেখাচ্ছি। মোটামুটি আছে, পরপর আছে, এখানে সবকিছুই আছে, অনেকটাই কিছু আছে, সেটা বলে দিয়ে এই পর্যন্ত আজকে ক্লাস হবে, বলে দিয়ে তারপরে আমি এই এখানে বেসিক প্রিপোজিশনে আলোচনা করব, দুটো ক্লাস লাগবে, তারপর তোমাদের দেখাবো কিভাবে এগুলো কি করতে হয়। তাহলে এই পর্যন্ত এটা ক্লিয়ার হয়েছে, প্রিপোজিশনাল অবজেক্ট কাকে বলে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে তো মোটামুটি? হ্যাঁ চলো তাহলে এবারে মোটামুটি চলো এবারে কি বলছে দেখো, টু ইম্পর্টেন্ট মানে ফ্যাক্ট আর কি ব্যাপারটা, টু ইম্পর্টেন্ট থিংস প্রিপোজিশনাল ইউজ, অর্থাৎ প্রিপোজিশনকে ব্যবহার করতে গেলে দুটো জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে, দুটো জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে। তাহলে দেখো কি বলছে, আমরা একটু আগে শিখে এলাম কি একটা সেন্টেন্সের মধ্যে কে কে থাকে, সাবজেক্ট থাকে, ভার্ব থাকে আর অবজেক্ট থাকে। একটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট থাকে। এই ভার্বকে কি করতে হবে, কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে কি পাবো আমরা, কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাবো, তাই তো? তাহলে এখানে প্রশ্ন করে দেখো, হি হেল্প দ্য ম্যান, হি হেল্প দ্য ম্যান, সে মানুষটাকে সাহায্য করে, হি হেল্প দ্য ম্যান, সে মানুষটাকে সাহায্য করে। তাহলে হিটা হচ্ছে কি সাবজেক্ট, হেল্পটা কি ভার্ব, তাহলে কে প্রশ্ন করে কাকে কি সাহায্য করে, কিছু আছে নেই, কিন্তু কাকে সাহায্য করে না মানুষটাকে সাহায্য করে। তাহলে কি এবং কাকে দিয়ে যখন তুমি অবজেক্ট পাচ্ছ, কি এবং কাকে দিয়ে যখন প্রশ্ন করে তুমি অবজেক্ট পেয়ে যাচ্ছ, এই যে অবজেক্ট পেলে, তাহলে এদের মাঝখানে তোমার কোন রকম কোনো প্রিপোজিশন ব্যবহার করা যাবে না। অর্থাৎ কি রকম ব্যাপারটা হচ্ছে, এই ব্যাপারটা এরকমই হচ্ছে, আমি যেটা বলতে চাইছি যে ধরো আমরা বললাম যে হি, ধরো আমি আরেকটা উদাহরণ দিলাম, টু হিম অল দ্য মানি, ধরো এইটা দেওয়া আছে, এটা দিয়েছি, ঠিক আছে। তাহলে হি গেভ, হিটা কি সাবজেক্ট, গেভটা কি ভার্ব, সে দিয়েছিল। টু হিম, টু হিম মানে কি তাকে, এটাই বোঝাচ্ছে তাকে না, ঠিক আছে, তো টু হিম মানে তাকে বোঝাচ্ছে, তাহলে এটা অবজেক্ট। কিন্তু এই যে টুটা বসে গেল, টুটা বসে গেল, এটাই ভুল, এটাই মানে কমন এরর্সে ভুল আসবে এবং প্রিপোজিশনের ক্ষেত্রে ভুল হবে। এই যে ইম্পর্টেন্ট থিং দিয়েছি, কোন থিং, এই ব্যাপারটা, অর্থাৎ কি বলতে চাইছি এখানে, নোটটা কি এখানে লিখে দিয়েছি দেখো, হু এবং হুম দিয়ে, এই যে নিচে লেখা দেখো, হু এবং হুম দিয়ে কিংবা হু দিয়ে প্রশ্ন করে, ভার্বকে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায়, তাহলে আমরা এখানে প্রশ্ন করতে হবে হি গেভ, গেভ থেকে প্রশ্ন করলাম কি দিয়ে, এখানে প্রশ্ন করলাম কি দেখো, এই যে হোয়াট এবং হুম দিয়ে, হুম মানে কি কাকে, আর হোয়াট মানে কি, তাহলে কাকে দিয়েছিল না তাকে দিয়েছিল, তাহলে তাকে প্রশ্ন করে আমরা উত্তর পেলাম। তাহলে উত্তর পেলে তাহলে সেই ভার্ব এবং সাবজেক্ট, অর্থাৎ এই যে ভার্ব এবং এই যে সাবজেক্টটা অবজেক্টটা যেটা আমরা পাচ্ছি, এদের মাঝখানে কোনো প্রিপোজিশন আসবে না বা বসবে না। তাহলে এই যে ভার্ব আর এই যে অবজেক্ট, তাহলে এদের মাঝখানে কি আসবে না, কোনো প্রিপোজিশন আসবে না। তাহলে অলরেডি বাক্যটা কি হবে, শুধুমাত্র হি হেল্প দ্য ম্যান। তাহলে এটা খেয়াল রাখতে হবে, যখনই ভার্বের পরে মানে প্রিপোজিশন দিয়ে অবজেক্ট দিচ্ছে, তখন তোমাকে প্রশ্ন করে দেখতে হবে এই ব্যাপারটা হচ্ছে, এটা হচ্ছে অবজেক্ট কিনা। আর যদি অবজেক্ট হয় তাহলে কি করা যাবে, তাহলে এদের মাঝখানে আমরা কোনো প্রিপোজিশন লিখবো না এবং সেই পার্টটাকেই ভুল দেবো। দেখো পরে উদাহরণটা কি বলেছে, রমেন কল্ড টু দ্য বয় টু প্লে উইথ হিম, রমেন ছেলেটাকে ডেকেছিল তার সঙ্গে খেলতে ডেকেছিল। তাহলে রমেন কল্ড, এটা কি ভার্ব, তাহলে দেখো ভার্বকে প্রশ্ন করো কি ডেকেছিল, কিছু আসে নেই, কাকে ডেকেছিল না বয়টাকে ডেকেছিল, তাহলে বয়টাকে অবজেক্ট হচ্ছে, তাহলে ভার্ব এবং অবজেক্টের মাঝখানে যেহেতু কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলাম আমরা বয় পেলাম, তাহলে এদের মাঝখানে কি আসা উচিত নয়, কোনো প্রিপোজিশন আসা উচিত নয়, তাহলে টুটা কাটা যাবে। এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। এখানে করেই দিয়েছে, এখানে দে আর ডিমান্ডিং মোর মানি, তারা আরো অনেক টাকা দাবি করছিল, এখন মানি পান্ডা ভুল দেওয়া আছে, এম ও এন হবে, ভুল, আরে দাবি করছিল, তাহলে কি দাবি করছিল না মোর মানি, তাহলে এদের মাঝখানে কোনো প্রিপোজিশন নেই, এটা সঠিক বাক্য। কি বলো, বুঝে গেল? আশা করি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে তোমাদের, ঠিক আছে। আচ্ছা তারপর দেখো কিছু সুপারফ্লুয়াস, কিছু প্রিপোজিশন আছে যেগুলো খুব মানে আমরা পড়লে মনে হবে যেন বাক্যটা ঠিক আছে, কিন্তু বড় বাপের ভুল। দেখো সেড টু মানে টোল্ড, সেড টু কথাটা মিলেই কিন্তু টোল্ড, আর তুমি যদি টোল্ড টু দাও তাহলে কি হবে, এই দুটো মিলেই কিন্তু সেড টু থেকে টোল্ড হয়েছে,
তুমি আবার টোল টু দিয়ে দিলে, তাহলে টুটা দেওয়া মানে টুটা ভুল হয়ে গেল, টুটা দেওয়া যাবে না, কারণ টুটা এসছে করতে, টোলটা এসছেই ওখানে সেট টু মিলেই টোল্ড এসছে। ঠিক আছে, যেমন দেখো উদাহরণ দেখো, হি টোল্ড টু দ্য টিচার, সে বলেছিল, শিক্ষককে বলেছিল, কি বলেছিল, দ্যাট যে স্বামী হ্যাড গন টু হাউস, সময় বাড়ি চলে গেছে। তাহলে দেখো টোল্ডটা, এই যে টোল্ড এবং টু, তাহলে এই টুটা আসবে না, কেন টু আসবে না, না টুটা এই যে টোল্ড এবং টু যেটা বলছে এটা কার, না এটা হচ্ছে এই ব্যাপারটা মিলেই দেওয়া আছে, অর্থাৎ কার কাছ থেকে এসে, সেট টুর কাছ থেকেই এসছে, তাহলে সেট টু মিলেই টোল্ড, তাহলে আর টু দেওয়ার কোনো প্রয়োজন নেই। বোঝা গেছে না যায়নি? বুঝতে পেরেছো আশা করি, ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা চলো পরেরটাতে কি বলছে, একই রকম উদাহরণ কাম টু, একই রকম উদাহরণ কাম টু, তাহলে কাম টু মিলেই হচ্ছে কি এন্টার, তাহলে তুমি কখনো লিখবে না যে এন্টার ইনটু দ্য টিচার, হ্যাঁ ইজ কামিং টু, দ্য টিচার ইজ কামিং টু এন্টার ইনটু দ্য ক্লাস, এরকম লিখতে যাবে না, এন্টার ইনটু হয় না, কেন ইনটু হয় না, না কাম ইনটু মিলেই কিন্তু এন্টার, ঠিক আছে, তাহলে ইনটু কখনো লিখবে না, ইনটু কখনো আসবে না এরপরে, এন্টারের পরে। কনসিস্ট অফ, দুটো মিলে কি, না কম্প্রাইজ, ঠিক আছে, লুক ইনটু, দুটো মিলে ইনভেস্টিগেট, ঠিক আছে, বাক্যটা এমন ভাবে থাকবে ইনটু মনে হবে, এখানে দেখো দ্য পুলিশ ইনভেস্টিগেটেড ইনটু দ্য কেস, তাহলে পুলিশ তদন্ত করছে, ইনটু দ্য কেস মানে কেসের মধ্যে পুলিশ তদন্ত করছে, দেখে মনে হবে যেন সঠিক বাক্য, কিন্তু ইনভেস্টিগেটের পদে যে ইনটু ব্যাপারটা আছে, এই ইনটু এখানে বসার কথা নয়, কেন কথা নয়, তা ইনভেস্টিগেটটা হচ্ছে যে কথাটা আছে, এই কথাটা এখান থেকেই এসেছে, এখান থেকেই এসেছে, অর্থাৎ ইনটু কাছ থেকেই, লুক প্লাস ইনটু মিলে ইনভেস্টিগেট, তাই এখানে আর এক্সট্রা করে ইনটু 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 বসবে না, ঠিক আছে, এক্সট্রা করে আর কোনো ইনটু বসবে না এই জায়গায়, হলো। আচ্ছা তারপর চলো কি আছে, এই ব্যাপারটা আসলে বুঝে, আরো কতগুলো থেকে গেছে পাশে দেখো, এই যে আস্ক ফর, আস্ক ফর কথা ডিমান্ড হবে, টেল অ্যাবাউট হলে হচ্ছে এক্সপ্লেইন হবে, টক অ্যাবাউট হলে ডিসকাস হবে, এই ব্যাপারগুলোকে মোটামুটি তোমাদেরকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা ধরো এখন ধরো আমি একটা উদাহরণ দিই, ডিসকাস দিয়ে ধরো আমরা বলছি, একটা উদাহরণ ধরো দিচ্ছি আমি, ধরো বলছে যে উই, ধরো উই শ্যাল ডিসকাস, ঠিক আছে, উই শ্যাল ডিসকাস অ্যাবাউট ন্যারেশন চেঞ্জ, অ্যাবাউট ন্যারেশন চেঞ্জ, ঠিক আছে, অ্যাবাউট ন্যারেশন চেঞ্জ, তাহলে বাক্যটা পড়ে দেখো, কোনো কিছু মনে দেখো, উই শ্যাল ডিসকাস, আমরা আজকে আলোচনা করব, অ্যাবাউট সম্বন্ধে, কার সম্বন্ধে, ন্যারেশন চেঞ্জ সম্পর্কে, অ্যাবাউট কথাটা খুব সুন্দর বসানো আছে, পড়ে মনে হচ্ছে ডিসকাস মানে সম্পর্কে মানে সম্বন্ধে, তাই এটা খুব সুন্দর না, ঠিক আছে কোনো ব্যাপার নয়, কিন্তু ভুল, ডিসকাসের পর অ্যাবাউট কখনোই আসবে না, দেখো টক অ্যাবাউট মিলেই হচ্ছে ডিসকাস, তাই অ্যাবাউট এখানে আসবে না, ঠিক আছে, এই ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছো, এক্সপ্লেনের পরে আবার একই রকম ভাবে দেওয়া থাকবে, পড়ে মনে হবে যেন খুব সুন্দর সঠিক দেওয়া আছে, কিন্তু ব্যাপারটা কিন্তু ভুলভাল, ঠিক আছে, এই জিনিসটাকে, এই কটা জিনিসটাকে যে কটা বললাম, এই কটাকে একটুখানি ভালো করে খাতায় নোট ডাউন করে একটু হাইলাইট করে পড়বে, এখান থেকে এই কটা, এইটা আর এইটা, ঠিক আছে, এটা থেকে কোশ্চেন আসে পরীক্ষাতে। আচ্ছা তারপর দেখো টাইপস অফ প্রিপোজিশন, এখানে দেখো লেখা আছে টাইপস অফ প্রিপোজিশন, লাস্ট পার্ট এটা আজকের ক্লাসে, ঠিক আছে, টাইপস অফ প্রিপোজিশন বলতে কি, দেখো প্রিপোজিশনকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে, একটা বেসিক প্রিপোজিশন, একটা ফিক্সড প্রিপোজিশন, একটা ফ্রেজাল ভার্ব, অর্থাৎ ফ্রেজাল ভার্বটা তোমরা প্রত্যেকেই জানো, ধরো বললাম এই যে ইনভেস্টিগেট করলাম, লুক ইনটু করলাম না, তাই না, লুক ইনটু, তাহলে এই যে টক অ্যাবাউট, এটাও তো একটা ফ্রেজাল ভার্ব, অর্থাৎ ভার্ব যুক্ত প্রিপোজিশন, এই যে টেল অ্যাবাউট, দেখো টেল একটা ভার্ব, টেল একটা ভার্ব, তারপরে প্রিপোজিশন দেখো অ্যাবাউট, তাহলে এই দুটো মিলেই হচ্ছে, এগুলো হচ্ছে ফ্রেজাল ভার্ব, আমরা ছোটবেলায় করে এসেছি, হ্যাঁ তাই না, লুক ফর, লুকটা হচ্ছে ভার্ব প্লাস হচ্ছে ফর, তা লুক ফর মিলেই হচ্ছে কি, না সার্চ, সার্চ পড়ে এসেছি, আবার আমরা কি করে এসেছি, কল আপ করে এসেছিলাম, কল, আবার হচ্ছে আপ, দুটো গিয়ে মিলেই কি, দুটো মিলে হচ্ছে রিমেম্বার, দুটো মিলেই হচ্ছে রিমেম্বার, কল আপ মানে রিমেম্বার, আমরা ছোটবেলায় করে এসেছিলাম, তাহলে আপটা কি, আপটা হচ্ছে প্রিপোজিশন, ফরটা কি, ফরটা হচ্ছে প্রিপোজিশন, এগুলো কি, না ভার, এই জন্য দেখা যায় ভার, ফ্রেজাল ভার, অর্থাৎ এগুলো যুক্ত প্রিপোজিশন মিলে একটা করে প্রিপোজিশন তৈরি, অর্থাৎ লুকের পরে ফর হয়, লুকের পরে ইনটু হয়, অনেকগুলো পড়েছি আমরা, ঠিক আছে, লুক আপ হয়, অনেকগুলো হয়, তাহলে এই লুকের পরে কোন কোন প্রিপোজিশন আসে ফ্রেজাল ভার্বের ক্ষেত্রে সেটাকে তোমাকে মনে করতে হবে, পড়তে হয়, ঠিক আছে, এই ক্ষেত্রেও একটা প্রিপোজিশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ফ্রেজাল ভার্বের ক্ষেত্রে, এই পরের ক্ষেত্রে পরে মানে ভার্বের পরে কোন কোন প্রিপোজিশন গুলো আসে সেগুলো একটু খেয়াল করে পড়তে হবে, তার নাম দেওয়া হয় যে ফ্রেজাল ভার্ব, হলো। ফিক্সড প্রিপোজিশন ব্যাপারটা কি,
না ফিক্সড প্রিপোজিশন মানে যে ওয়ার্ডটা থাকবে ওর পরেই, অর্থাৎ আমরা ছোটবেলায় পড়েছি, অনেক জায়গায় পড়েছি প্রাইড, প্রাইড অফ হয়, ঠিক আছে, প্রাইড অফ হয়। আচ্ছা, অ্যাটেনশন, অ্যাটেনশন ATTENTION, অ্যাটেনশন কি হবে, অ্যাটেনশন টু, অ্যাটেনশন প্লিবল হয়, অ্যাটেনশনের পর টু বসে, ঠিক আছে। তা এরকম ধরনের যে এই ওয়ার্ড প্রাইডের পর অফই বসবে, সে যেই আসবে না কেন, অ্যাটেনশনের পর টু আসবে, এরকম একটা প্রিপোজিশন, অর্থাৎ এগুলো ফিক্সড, অর্থাৎ এই ওয়ার্ডগুলোর পর এরা ফিক্সড, এরা কখনো চেঞ্জ হয় না, ঠিক আছে। তাহলে এই জন্য এদেরকে বলা হয় ফিক্সড প্রিপোজিশন। কি বললাম, বুঝে গেল? আচ্ছা, তারপর দেখো বেসিক প্রিপোজিশন। বেসিক প্রিপোজিশন ব্যাপারটা কি না, বেসিক প্রিপোজিশন ব্যাপারটা হচ্ছে যে সাধারণ আমরা ছোটবেলায় যে পড়তাম মানে করে, ঠিক আছে, মানে করে পড়ে, যেটা ধরো বললাম দ্য বুক ইজ ড্যাশ দ্য টেবিল, বইটা রয়েছে কোথায় রয়েছে, বইটা কোথায় রয়েছে, টেবিলের উপরে, উপরে স্পর্শ করে হলে কি হয়, অন হয়। অর্থাৎ এই বাক্যটার মানে বুঝলাম, মানে বুঝে প্রিপোজিশন বসালাম, তাহলে এটাকে বলা হয় বেসিক প্রিপোজিশন। অর্থাৎ মিনিংকে বুঝে নিয়ে, মিনিংকে বুঝতে হবে, মিনিংকে বুঝে নিয়ে যখন আমরা কি বসাবো, প্রিপোজিশন বসাবো, তখন সেটাকে বলা হয় বেসিক প্রিপোজিশন। আর ফিক্সড প্রিপোজিশনের ক্ষেত্রে কোনো মানে কোনো কাজ করে না, যেটা যে ওয়ার্ড থাকবে তারপর যে ড্যাশ থাকবে ওই ওয়ার্ডটার পরে যেটা বসে সেটাই তোমাকে বসাতে হবে। আর ফ্রেজাল ভার্ব অনেক রকম জটিল ব্যাপার থাকে, তোমরা জানো, মাধ্যমিকও পড়ে এসছো, এগুলো মুখস্থ করতে হবে, ঠিক আছে, পড়তে হবে, টিক দিয়ে পড়তে হবে, কৌশল বের করে করে সুন্দরভাবে পড়তে হবে, পড়লে তবে গিয়ে হবে, ঠিক আছে। আচ্ছা, এইখানে তোমাদের একটু কথা আমি বলে দিই, তোমাদের আজকে ফার্স্ট ক্লাস যারা যারা দেখছো, ঠিক আছে, প্রত্যেকে একটু ভালো করে বোঝার চেষ্টা করো, পেইড ক্লাস শুরু হচ্ছে, আর আমি তোমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, কিংবা তোমাদেরকে কি করে ভালো করা যায় সেইটা নিয়ে আমি আরো বড় প্ল্যান তৈরি করেছি বলতে গেলে। তা এই জায়গায় আমি তোমাদেরকে একদম ইংলিশটা আমার কাছে যেহেতু তোমরা পড়ছো, তাহলে সেই জায়গায় আমি তোমাদের বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত নিয়ে যাব, ঠিক আছে, একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল, বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমি তোমাদেরকে নিয়ে যাব। এবং কোন পর্যন্ত নিয়ে যাব আমি একদম তোমাদের উপরে লিখেই দিয়েছি, দেখো বেসিক টু অ্যাডভান্স কোথা থেকে কোথায় যাবে আমাদের ক্লাস, একদম এএনএম থেকে, তারপর জিএনএম থেকে, জেন পাস থেকে আমরা একদম অল কম্পিটিটিভ এক্সামস এর দিকে চলে যাব। অর্থাৎ এগুলো কমপ্লিট তো করবই করব, সঙ্গে আমরা কম্পিটিটিভ যে রাজ্য সরকারের কিংবা কেন্দ্র সরকারের যে এক্সামগুলো থাকছে তার জন্য আমরা ইংলিশে রেডি হয়ে যাব। অর্থাৎ এখান থেকে আমি এমনভাবে তোমাদেরকে পড়াবো, এমনভাবে ক্লাসটা পিডিএফটা রেডি করব, যেখান থেকে তোমাদের এক ঢিলে 2 3 4 5 6 পাখি মারা যাবে, 2 পাখি নয় 2 4 5 6 পাখি মারা যাবে, ঠিক আছে। তো এরকম ভাবে আমি ক্লাসটা রেডি করব। আমি প্রথম আজকে কেন স্যার বলছেন আজকে কেন আমি আর্টিকেল প্রিপারেশন শুরু করলাম, কারণটা হচ্ছে দেখো বেসিক যদি আমি শুরু করব, একদম বেসিক থেকে শুরু করব, তোমরা অনেকে জানতে পারো, আবার বেশিরভাগ লোক বেসিক জানো না, মনে হয় যেন আমরা সব জানি, কিন্তু এমন ব্যাপারটা মোটেও নয়, ঠিক আছে। বেসিকটা জানাটা খুবই জরুরি, ঠিক আছে, এই যে বেসিকটা জানাটা খুবই জরুরি, কারণ বেসিক না জানলে তুমি অ্যাডভান্সে যেতে পারবে না, ঠিক আছে। অর্থাৎ অনেকেই ভর্তি হবে 2-4 দিনের মধ্যে, অনেকেই ভর্তি হয়ে যাবে, তখন আমি যে এই বেসিক জিনিসটা থেকে এগিয়ে যাই না, আজকের থেকে বেসিকটা শুরু করে দিই, তাহলে এর পরে যারা আসবে এই বেসিক না বুঝতে পারার জন্য পরবর্তীকালে গ্রামারগুলোকে বুঝতে পারবে না। তোমরা আমার ন্যারেশন চেঞ্জটা আমরা দেখেছো, কিংবা তোমরা এই প্রিপোজিশনের ক্লাসটাও আমি ইউটিউবে করিয়েছি, কিংবা অন্যান্য ভোকাবুলারি ক্লাসও আমি করিয়েছি, অনেকগুলো ক্লাস করিয়েছি, তোমরা সেখানে লক্ষ্য করেছো যে আমার আগের যে ক্লাসটা থাকে পরের ক্লাসটা এই ক্লাসটার উপর ডিপেন্ড করে এই ক্লাসটা তৈরি হয়, ঠিক আছে। অর্থাৎ এই ক্লাসে যদি না তুমি অ্যাটেন্ড থাকো তাহলে এটা তুমি কোনোদিন বুঝতে পারবে না, কোনোদিন বুঝতে পারবে না। তাহলে আমি বেসিকটা শুরু করবো, এই জন্য ওয়েট করছি, তার এই বেসিকটা শুরু করার আগে আমি কি করব, কিছু কিছু এই ধরো প্রিপোজিশন সম্পর্কে যেগুলো আমরা একটুখানি আগেই রাখলাম আর কি, পরবর্তীকালেও প্রিপোজিশন নিয়ে আমি আলোচনা করব, তার মানে এই প্রিপোজিশন আজকে করে বিচার করবো এমন ব্যাপারটা নয়। আমি তোমাদের এই প্রিপোজিশনের ক্লাসটা 2-4 দিন হতে হতে আমি এই জাস্ট বেসিক প্রিপোজিশনটা এখানে কমপ্লিট করাবো। তোমাদের এই ক্লাসটা যে চালু করছি আমি আর্টিকেল প্রিপোজিশনের, সেখানে শুধুমাত্র আমি বেসিক প্রিপোজিশনটা করাবো, আর 2 দিন করাবো, করিয়ে বেসিক প্রিপোজিশন কমপ্লিট হয়ে গেলে আমি ফিক্সড প্রিপোজিশনে যাব না, ফ্রেজাল ভার্বেও যাব না, আমি সরাসরি চলে যাব একদম বেসিকে চলে যাব, ঠিক আছে। আজকে বলে দিলাম, রুটিন বলে দিলাম, যেভাবে বললাম সেভাবেই কিন্তু ক্লাস হবে, ঠিক আছে, সেভাবেই ক্লাস চলবে এবং সেভাবে তোমাদের রেগুলারিটি মেনটেন করতে হবে। আমি যা যা বলবো সেগুলোকে তোমাদেরকে পড়ে আসতে হবে, না হলে কিন্তু কোনোভাবে সম্ভব নয়, কোনোভাবে সম্ভব নয়। আজকে ভাবছো যে এবছর হলো না পরের বছর লাগিয়ে দেবো এনএম, এমন ব্যাপারটা না, যে এবছর পারলো না সে পরের বছর পারবে না, ঠিক আছে, একদম সত্য কথা, ধ্রুব কথা, যেটা গায়ে লাগলেও মানতে হবে। সেই জন্য বলছি আমার টেকনিক যেমন থাকবে সেরকম, বা যেমন ক্লাস শিডিউল থাকবে
সেই মতন করে তোমাদের ক্লাস করতে হবে এবং সেই মতন তোমাদেরকে রুলস মেনে চলতে হবে। ঠিক আছে, আমি মোটামুটি আর্টিকেল প্রিপারেশনের উপরে প্রিপারেশনের ক্লাসটা গোটা 2 দিনে করাবো, করিয়ে প্রিপারেশন কমপ্লিট করে ছেড়ে দেবো, মোটামুটি বন্ধ রাখবো, রেখে আমি সরাসরি একদম বেসিক ক্লাসে চলে যাবো। এখানে বেসিক নিয়ে আমি আলোচনা করবো, একদম বেসিক থেকে একদম এ থেকে একদম জেড পর্যন্ত যাবো। ঠিক আছে, যাব এবং তোমরা আমার সঙ্গে থাকবে, আমি তোমাদের সঙ্গে থাকবো। ওকে, আচ্ছা দেখি স্যার কতদিন কি ক্লাস নিতে বলে, সেরকম ভাবে আমি ক্লাস নেব। তোমাদের গ্রামার ক্লাসটা এবং ভোকাবুলারি ক্লাসটাই ভাগ করে দেবো। গ্রামার এবং ভোকাবুলারি, জানো তো ব্যাপারটা কি বলো তো, গ্রামার ধরো গ্রামার আছে তোমাদের, ধরো একটা পার্টে কি থাকে, গ্রামার থাকে, তাই না, গ্রামার থাকে আর ভোকাব থাকে। এই দুটো তুমি ভাবছো যে প্রথম গ্রামারটাকে তুলে নেবো তারপর ভোকাবটা পরে তুলবো, বললে হবে না। তোমাদের দুটোকেই কি করতে হবে, দুটোকে সমান্তরালে নিয়ে যেতে হবে, তবে গিয়ে তুমি কোশ্চেন সলভ করতে পারবে। অনেক অনেক ভোকাবুলারির উপর ডিপেন্ড করে গ্রামার হয়, আবার অনেক গ্রামারের উপর ডিপেন্ড করে অনেক ভোকাবুলারি হয়। আর যখন ভোকাবুলারিটা তো হিউজ হয়, ভোকাবুলারি তুমি দেখো কত ওয়ার্ড আছে ভোকাবুলারি, তা তুমি কি সেগুলোকে পড়ে শেষ করে দিতে পারবে? তাই এগুলোকে কনসেপ্ট অনুযায়ী পড়ে যেতে হবে। তাই গ্রামারটাও চালাতে হবে, ভোকাবটাও দুটো চালাতে হবে। ঠিক আছে, সঙ্গে এইভাবে চলতে হবে, না হলে কিন্তু সমস্যা হয়ে যাবে, তোমাদের বুঝতে সমস্যা হবে, কিংবা পরবর্তীকালে এক্সাম ক্র্যাক করতে সমস্যা হবে। তুমি ভাবছো না যে আমি গ্রামারটা প্রথম শেষ করে তারপর ভোকাবে যাবো, কিংবা ভোকাবটা শেষ করে গ্রামারে যাবো, এমনটা করলে অনেক দেরি হয়ে যাবে। কারণ গ্রামারটা শেষ করতেই তোমার 3 থেকে 4 মাস লাগবে, এবং 4 মাসের পরে আর 3 মাস হেমেশে লাগবে যদি কন্টিনিউ ক্লাস করা যায়, 3 মাস হয়ে যাবে। আর না তারপর আবার যখন ভোকাব পড়তে হবে তখন আবার 3 মাস 4 মাস যখন পড়বে, তোমার পরীক্ষার টাইম পেরিয়ে চলে যাবে। ঠিক আছে, যাই হোক আর কথা বাড়াবো না, সবাইকে মোটামুটি গুড বাই। ঠিক আছে, এইভাবে যেভাবে বললাম ওইভাবে ক্লাস চলবে। তোমরা প্রিপারেশন ক্লাসটা বুঝতে পেরেছো কিনা তোমরা বলবে, এবং সবাই ক্লাসটাকে লাইক করে দেবে। ঠিক আছে, লাইক করে দেবে, আর যদি না বুঝতে পারো তোমরা ব্যাক করে করে দেখো, তাও যদি না বুঝতে পারো পরে ক্লাসে আমি আছি লাইভে, আমি কমপ্লিট করে দেবো। ঠিক আছে, বুঝিয়ে দেবো। ওকে, বাই, চলো।